আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম প্রজাপতির ফাঁদ। গল্পটি লিখেছেন রুমাশ্রী সাহা চৌধুরী। হুল্লোড় বাজার ডান পিঠে ছিল রাধিকা কলেজে। বাবার আদুরে ছিল ওরা দুই বোন। যখন যা বলতো বাবা এনে দিতেন। মা মাঝে মাঝে বলতেন আদর দিয়ে মাথা খাচ্ছে দুই মেয়ের। এক সময় মানে ওদের ছোটবেলায় যখন মেয়েদের স্বাধীনতা খুব বেশি ছিল না, তখনই ওরা দুই বোন অনেক বেশি হইচই করত। দুজনেই তখন পড়তো কলকাতার নামী কলেজে। বন্ধুদের মধ্যেও খুব ডানপিটে আর সাহসী ছিল রাধিকা। ওর বোন জয়িতাও কম যেত না দিদির থেকে। রাধিকা তখন ইংরেজি অনার্স ফাইনাল ইয়ার, আর জয়িতা সবে কলেজে ঢুকেছে। প্যান্ট শার্ট পরে দুজনেই বাড়িময় ঘুরে বেড়াতো। মা বলতো, কে বলবে এই দুটো মেয়ে, বাপরে, যেমন হাত পা চলছে তেমন মুখ, আর বদবুদ্ধিরও শেষ নেই। সারাক্ষণ এর ওর পেছনে লেগে আছে। দুষ্টুমির ফল যে কতটা মারাত্মক হতে পারে তা হয়তো বুঝলে আর দুষ্টুমি করতো না রাধিকা। এখনকার মতো তখন ইন্টারনেট বা মোবাইল ছিল না, তাই অবসর সময়ে ওদের কাটতো বই পড়ে, সিনেমা দেখে বা খেলাধুলা আর আড্ডা দিয়ে। রাধিকার ছিল খুব ইংরেজি ম্যাগাজিন পড়ার শখ। রাজ্যের ম্যাগাজিন কিনে ঘর ভরত। ওর কাছ থেকে নিয়ে পড়তো বন্ধুরাও। রবিবার ঘুম থেকে উঠতে দেরি করে দুই বোনই। সদর দরজার বেলটা বেজে ওঠে। এত সকালে আবার কে এলো? সিঁড়ি দিয়ে নামতে নামতে বড় বিরক্ত হন অশোকবাবু। দরজা খুলে একটু আশ্চর্য হয়ে যান। একজন বিদেশি নাগরিক। দেখে মনে হচ্ছে বয়সটা খুব বেশি নয়। তবে হঠাৎ কেন ওদের বাড়িতে? কাকে খুঁজছে? ইংরেজিতেই কথা হয়। ওদের বাবাও উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তাই কোনো অসুবিধা নেই কথাবার্তা বলতে। রাধিকা তখন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে। হঠাৎই বাবার গুরুগম্ভীর গলার আওয়াজে চোখ খোলে। একই গলার আওয়াজ বাবার। অনেকদিন এমন গলার স্বর শোনেনি। এক্ষুনি তোমরা দুই বোন আমার সাথে বসার ঘরে আসবে। বসার ঘরে কেন যাব এখন? আর একটু ঘুমোবো বাবা। আমি তাছাড়া ঘর নোংরা করিনি। এই সকালে গুছোতে পারবো না। তুমি বোনকে বলো। দুজনকেই যেতে হবে। এত সাহস তোদের, আমি তো ভাবতেই পারছি না। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেমে আয় বসার ঘরে। বাবার অগ্নিমূর্তি দেখে সত্যিই টেনশন হয়। ততক্ষণে জয়িতাও উঠে পড়েছে। দুজনেই মাকে খোঁজে, এদিক ওদিক। কোথায় যে যায় মহিলা কে জানে। নিশ্চয়ই ঠাকুরের জন্য ফুল তুলছে বাগানে। কোথায় অসময়ে বাঁচাবে তা না। দুজনে বসার ঘরে নেমে অবাক হয় এক লাল মুখো সাহেবকে দেখে। বেশ জাঁকিয়ে বসে ওদের সোফায়। ওকে দেখেই বাবাকে ইশারা করে। শেষে ওকে দেখায় কেন? জয়িতাটা ওর পেছনে মুখ লুকোয়। ওদের কলেজ থেকে এসেছে নাকি? আর বেশিক্ষণ ভাবতে হয় না, বাবার গলা শুনতে পায়। তুমি নিজের বিয়ের সম্বন্ধ করেছ? হাঁ হয়ে যায় রাধিকা। বিয়ে? কোনো ইচ্ছাই নাই আমার বিয়ে করার। তবে এটা এলো কোথা থেকে শুনি? খোলা খামটা বাবা এগিয়ে দেন ওর দিকে। মুখটা হাঁ হয়ে যায় ওর। বছর দেড়েক আগে একটা ম্যাগাজিনের ম্যাট্রিমনি সাইটে কোনো একজন বিদেশি ভারতীয় মেয়ে বিয়ে করতে চাই দেখে দুষ্টুমি করে বন্ধুদের সাথে নিজের বায়োডাটা আর ছবি দিয়ে এই চিঠিটা বেশ খরচ করে তো ওই পাঠিয়েছিল। আর ভুলেও গেছে সেটা কবেই। হায় ভগবান, ও যিশু, ও বুদ্ধদেব, কি হবে এখন? দিদির বোকা বোকা ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভয় হয় জয়িতারও। বাবা, আমি ভুলেই গেছি কবে এটা করেছি। তুমি প্লিজ ওনাকে বুঝিয়ে বলো। আমি কিছুই বলতে পারবো না। তোমার এই চিঠিটা পেয়ে ভদ্রলোক শিকাগো থেকে এখানে এসেছে। এটা কি একটা মজা করার মতো ঘটনা? লালমুখো সাহেবটাকে দেখে গা জ্বলে যায় ওর। মনে হয় দূর করে দেয় পাজিটাকে। কি রকম ভালো মানুষের মতো বসে আছে। কি অবস্থা! বাঙালি মেয়ে বিয়ে করার জন্য এত দূরে ছুটে এসেছে। হচ্ছে তোমার, করাচ্ছি বিয়ে। দাঁত কিরমির করে মনে মনে রাধিকা। মনে হচ্ছিল দেয় একটা বসিয়ে। ততক্ষণে উনি কফি পান করছেন। ওহো, মাতৃদেবী কফি বানাচ্ছিলেন তাহলে। এখন কি করবে তুমিই বলো, কারণ তোমার জন্যই উনি এই দেশে এসেছেন। এই যে ওর বায়োডাটা, দেখো, দেখে সিদ্ধান্ত নাও। বাবা ততক্ষণে বেশ গল্পে মশগুল হয়েছে লাল মুখোটার সাথে। ওরা নাকি বেলুর মঠ আর গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সাথে নিয়মিত যুক্ত। বাবাকে বলছে পাজিটা,
খোঁজ নিতে ওখানে ওর সম্বন্ধে। স্বামী বিবেকানন্দ নাকি ওর আদর্শ। কিভাবে যে মাখন লাগাচ্ছে বাবাকে। বাবাও তো স্বামীজির ভক্ত, আর বেলুড় মঠের শিষ্য ওরা। রাধিকা আর দাঁড়াতে পারে না, বেরিয়ে আসে ঘর থেকে। সত্যি খুব খারাপ লাগে, কেন যে এইরকম বদমাইশি করতে গেল। মায়ের কাছে শুনল একটু বাদে যে আপদটা বিদায় হয়েছে। বাবা এলেন বায়োডাটা হাতে নিয়ে। শোনো, আমি ভদ্রলোক, এক কথার মানুষ। আমার মেয়ের অসভ্যতার খেসারত অন্য কেউ দেবে তা হয় না। এটা শুধু আমার নয়, আমাদের দেশের অপমান। আমি খোঁজ নেব ওদের পরিবার সম্বন্ধে। এবার সত্যিই কান্না পায় রাধিকার, ভয় পায় জয়িতাও। ওর সব জানতা দিদি যে এমন একটা মুখ করে বসে আছে যেটা দেখলেই খারাপ লাগে। লাল মুখোটার নাম জানা হয়ে গেছে, জোনাথন। মা বাবার একমাত্র ছেলে, ভালো চাকরি করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বাবা মাকে নিয়ে থাকে। স্বামীজির বই পড়ে প্রতিদিন, শ্রদ্ধা করে ভারতীয় সংস্কৃতিকে। হতচ্ছাড়া একটা। আর তার সঙ্গে ভারতীয় মেয়েকে বিয়ে করতে চাই, সেটা বলিস না কেন বাপু? মায়ের কাছে শুনলো ভারতীয়রা সুন্দর পরিবারে থাকে, সবাইকে নিয়ে থাকতে পারে, তাই ওর এত আগ্রহ এই সম্পর্কের ব্যাপারে। সারাদিন বাবাকে আর চোখে দেখতে পায়নি ওরা। রাতে খাবার টেবিলে বাবার গুরুগম্ভীর মুখটা দেখে। কেন যেন খাওয়াটা বড় বিস্বাদ লাগলো। আমি খোঁজ নিয়েছি 2 জায়গায় ওর কথা শুনে। এছাড়া বেলুড় মঠেও বলেছি। এখান থেকে শিকাগোতে খবর নিয়ে ডিটেলস আমাকে সব জানাবে বলেছে। ঠিক আছে, ততদিন অপেক্ষা করা যাক। খাঁড়ার উপর ঝুলছে রাধিকা, বাবার পায়ে কেঁদে পড়ল। আর হবে না বাবা, তুমি ওই আপদটাকে বিদায় করো এখান থেকে। দরকার হলে আমিও যাব ঝাঁটা হাতে করে। কিন্তু কে কার কথা শোনে? পরের রবিবার চোখটা কপালে ওঠে রাধিকার, সকাল থেকেই। মা রান্নাঘরে ব্যস্ত, ঘুম ভাঙল খাবারের খুশবুতে। মা, আজ কি কেউ আসবে গো আমাদের বাড়িতে? এত সকাল সকাল রান্না করছো? গম্ভীরভাবে মা উত্তর দেয়, সে ঘড়ি ধরে খায় তাই। স্নান করে বেরিয়ে খাবার টেবিলে যাকে দেখলো, তাকে দেখে খাবার ইচ্ছে চলে গেল। সেই লাল মুখোটা বসে বসে পোস্ত, ডাল, ইলিশ মাছ সবই খাচ্ছে, আর গুণগান করছে কতদিনের ইচ্ছে এইসব খাওয়ার। হায় ভগবান, হতচ্ছাড়াটাকে বাবা আবার এনে জুটিয়েছে এখানে। কি ভেবেছে বাবা? এবার সত্যিই চিৎকার করতে ইচ্ছে করে ওর। মিটিমিটি হেসে বদমাইশটা হ্যালো হাই করতে শুরু করেছে ওর দিকে তাকিয়ে। বাবার সাথে চেঁচিয়ে কথা বলার সাহস ছিল না, তবু মৃদু প্রতিবাদ করলো। কিন্তু বাবা শুনলো না কিছুই। উল্টে বললেন 2 দিন বাদে ছেলেটা চলে যাবে। এতদিন ধরে হোটেলে থাকতে হলো ওকে শুধু ওর বাঁদরামির জন্য। তাই আজ ওরা 2 বোন ওকে একটু ঘুরিয়ে শহর দেখাবে। বাবা, কোথা থেকে একখানা ঢাউস গাড়ি নিয়ে এসেছে একেবারে সাহেবি কায়দায় লাল মুখোটা। রাধিকাকে দেখে সামনের দরজাটা খুলে দেয় জোনাথন। বাবা দাঁড়িয়ে আছে তাই উঠে পড়ে। শহর দেখাতে দেখাতে যেতে হবে বাচারামকে। হাঁদাটাকে জব্দ করার অনেক চেষ্টা করলো, কিন্তু কেন যেন একদম শেষে মনে হলো রাধিকার ছেলেটা সত্যিই ভালো মানুষ আর নিপাট ভদ্রলোক। ওদের পাল্লায় পড়ে ঝাল ফুচকা খেয়ে বেচারার চোখ মুখ লাল হয়ে সে কি অবস্থা। শেষে ওরাই জল টল খাইয়ে ম্যানেজ করলো, তবুও মুখে হাসি লেগেই আছে। সব শেষে রাধিকা আর জয়িতার জন্য দিয়ে গেল 1 বাক্স চকোলেট, মিষ্টি 2টো পারফিউম, বাবাকে স্বামী বিবেকানন্দর একটা অসাধারণ ফটো, আর মাকে গরদের শাড়ি। ওহো বাবা, এইসব কোথা থেকে কিনলো বাচাধন? আবার প্রণাম করলো পায়ে হাত দিয়ে। এটা সত্যি একটা ঝটকা রাধিকার কাছে। বোন বলল, দি ভাই, সাহেবটা তো খুব ম্যানেজ মাস্টার। মনে হচ্ছে বাবাকে শ্বশুর বানিয়েই ছাড়বে। জোনাথন চলে গেল। যতই বিরক্ত হোক রাধিকা, তবু হয়তো একটা মিষ্টি ছোঁয়া রেখে গেল ওর মনের কোণে। বাবার কাছে দিয়ে গেছে অনেকগুলো ছবি, ওদের বাড়ির, অফিসের। ওর বাবা মাও নাকি ফোনে কথা বলেছেন বাবার সাথে। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অথচ ও কিছু জানে না। তবুও আজকাল ল্যান্ড ফোনটা বাজলে অদ্ভুত একটা শিহরণ হয় রাধিকার। একটু ছুটেই ধরতে যায়। কিরে দিদি ভাই, লাল মুখোটা আবার ফোন করেছে নাকি? অমন দুষ্টু দিদির মুখেও একটু রাঙাতুলির ছোঁয়া দেখে জয়িতা। ফোন আসেনি রাধিকার, তবে একদিন বাবাই তুলে দিয়েছিল একটা মোটা এনভেলপ, বাইরের স্ট্যাম্প দেওয়া। আজ সত্যি দরজা বন্ধ করে রাধিকা। বুকের মাছটা কেমন যেন তিরতির করে কাঁপে। রাধিকাকে দেখা, ওর চিঠি পাওয়া, ওদের বাড়িতে আসা, একসাথে বেড়ানো,
সব কথাই লিখেছে জোনাথন, এমনকি ঝাল ফুচকার কথাও। আচ্ছা, ওর এমন লাগছে কেন হঠাৎ? মনটা বড় উড়ু উড়ু হয়ে গেছে মনে হচ্ছে। বুকে হাত রাখে রাধিকা। কলেজের ডান পিঠে তুখোড় আড্ডাবাজ আর দুষ্টুর শিরোমণি রাধিকার বুক ধরফর। না, একদম ঠিক নয়। আর কিছু করা গেল না। নিজেরই পাতা প্রজাপতির ফাঁদে ধরা পড়ল রাধিকা। বাবা তো প্রথম দিনই বকেছিলেন, তারপর খোঁজখবর নিয়ে একদম রাজি। এখন ও ঠিক আর না বলতে পারল না। জোনাথন আর ওর মা বাবা আর এক বন্ধু এসে এক ফাল্গুন মাসে রাধিকাকে মালা পরিয়ে সিঁদুর পরিয়ে একদম 7 পাকে শক্ত করে বাঁধল। অবশ্য সবটাই বাঙালি রীতিনীতি মেনে। জোনাথন দেখতে ভালোই, তবে ওই লাল মুখোটাকে ধুতি পরে পুরো ধুতি টোপর পরা সাহেব বরকে দেখেই পান পাতা সরিয়ে ফিক করে হেসে ফেলে রাধিকা। বোঝো, বিয়ের ঠেলা। এরপর কেঁদে বাঁচবে না। যাক, মানে মানে ভালোভাবে বিয়েটা হয়ে গেল। ও শ্বশুর শাশুড়িও বেশ খুশি। শ্বশুর মশাইয়ের আর বাবার বেশ ভাব দেখলো। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কান্নাটা ঠিক এলো না রাধিকা, কারণ মা বাবা আর বোন যে ওর সঙ্গেই যাচ্ছে, তাই একটু নিশ্চিন্তই লাগলো। ভাবলো ওরা যখন ফিরবে তখন ওদের সাথে ফিরে আসবে। এখন মনে হলে হাসি পায়। সত্যি কি ছেলে মানুষ ছিল তখন। কখন যে এই বাড়িটাই নিজের বাড়ি আর লালমুখো সাহেবটাই ভালোবাসার মানুষ হয়ে গেছে বুঝতেই পারিনি। ও শ্বশুর বাড়ি আসার পরের পর্বটার কথা মনে পড়তেই আবার হাসি পায় রাধিকার। বাগানের ফুল গাছগুলোর যত্ন করতে করতে হেসে ফেলে ঠিক করে। যাক, তবু হাসিটা বেঁচে আছে এত বছরেও। শ্বশুর বাড়িতে আসা মানেই অনেকটা পথ প্লেনে আসা, কিন্তু এখানে এসে ওদের মানে ও লালমুখো আর বাবা মা বোন সবার ঠাঁই হলো একবেলার জন্য হোটেলে। শ্বশুর শাশুড়ি বাড়ি চলে গেলেন। নতুন দেশ, নতুন জায়গা, মনে একটা অদ্ভুত অনুভূতি হলো রাধিকার। বন্ধুদের ছেড়ে একদম দেশের বাইরে। তখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না যে সাথে সাথে স্ট্যাটাস দেবে। বিকেলের মুখে সাজানো গাড়ি এলো। রাধিকার আর জোনাথনের জন্য এলো নতুন পোশাক আর প্রচুর সুন্দর সুন্দর ফুল। জয়িতার জন্য এলো লাল টুকটুকে গাউন। ফুলের চাদরে পা রেখে রাধিকার আর একবার বিয়ে হয়ে গেল দুধ সাদা গাউন পরে, একদম ওদের মতো করে চাড়ছে। হাতে হীরের আংটি পরিয়ে ভালোবাসায় নিবিড় করে বাঁধল রাধিকাকে ওর নতুন দেশের হঠাৎ আসা সঙ্গী। এরপর বাড়ি যাবার পালা। বাড়িতে ঢুকতে গিয়েই চমকে উঠেছিল রাধিকা। এসব কি? দুধে আলতায় গোলাপের পাপড়ি ছড়ানো থালা রাখা, সুন্দর মখমলের কাপড় বিছানো ঢোকার মুখে। শাশুড়িমা শাড়ি পরে দাঁড়িয়ে বরণডালা হাতে। এবার সত্যিই অবাক হওয়ার পালা। এসো রাধিকা, পা রাখো দুধে আলতায়। আস্তে আস্তে এবার পা ফেলো। কে বাংলা বলছে এত সুন্দর? যদিও একটু টান আছে। চমকে ওঠে রাধিকা। হুইল চেয়ারে বসা কাউকে দেখে। বাবার মুখে তখন মিষ্টি হাসি। জোনাথন আলাপ করিয়ে দেয় ও সুইট গ্রানি, ওর প্রথম প্রেম। তবে এখন উনি খুব অসুস্থ, আর তাই তো ওর ইচ্ছে ছিল গ্রানির মতো কেউ হবে ওর ভালোবাসার মানুষ। লাল রাঙা পা নিয়ে ঘরে ঢুকে হাঁটু মুড়ে পাশাপাশি বসে রাধিকা আর জোনাথন হুইল চেয়ারে বসা মানুষটার সামনে, যে দুহাত বাড়িয়ে আছে স্নেহের স্পর্শে ওদের মাখিয়ে দেবে আশীর্বাদ। কেন যেন বড় নিশ্চিন্ত লাগলো রাধিকার গ্রানিকে দেখে। বিদেশেও পেল এক টুকরো দেশের মাটির তাজা গন্ধ। আরো বেশি ভালোবাসতে ইচ্ছে হলো জোনাথনকে, যে ভালোবেসেছে ভারতীয় সংস্কৃতিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীর্থ কবিতাটা বাবা ওদের ছোটবেলায় বলতেন। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে। সত্যিই বোধহয় যুগে যুগে এভাবে চলেছে মানুষে মানুষে মেলবন্ধন। ঝরঝরে আমেরিকান ইংরেজিতে কথা বলা জোনাথন যখন রাধিকাকে প্রথম আই লাভ ইউ এর বদলে আমি তোমাকে খুব ভালোবাসি বলে ঠোঁটে একটা লম্বা চুমু দিয়েছিল, সত্যিই আবার ঝটকা লেগেছিল রাধিকার। দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। গ্রানি আর নেই ওদের মাঝে, তবে রাধিকার ভালোবাসার ঝটকা আজও আছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।